আমার বিয়ের পরে থেকে আমার ভাবির সাথে আমার স্বামীর অনৈতিক সম্পর্ক। আমার নাম ইসরাত জাহান সাথী, সবাই সাথী নামেই ডাকে। 2009 সালে পারিবারিকভাবেই আমার বিয়ে হয়। তখন আমি অনার্সে ভর্তি হয়েছি মাত্র। বিয়ের পরে ভালোই ছিল সব। শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসতো আমাকে। আমার বর ছিল হাই স্কুলের ইংলিশ টিচার। আমাদের বাড়ি আর শ্বশুরবাড়ির দূরত্ব ছিল মাত্র 10 কিলোমিটারের মতো। আমাদের বাড়ি মানে বাপের বাড়ি থেকে আমার হাজবেন্ডের স্কুল কাছে ছিল, তাই বেশিরভাগ টাইম আমি আমাদের বাড়িতে থাকতাম। আর আমার বর স্কুল এবং টিউশনি করে রাত 10টার দিকে আমাদের বাড়িতে আসতো। ও ইংলিশে খুবই ভালো শিক্ষক ছিল। আমাদের বাড়ি একদম গ্রামে। এখানে ওর থেকে আর ভালো কোনো শিক্ষকই ছিল না। বেশিরভাগ টাইম ও স্কুলে থাকতো। সব ঠিকঠাক ছিল। 2 বছর খুব ভালোই আমাদের সংসার জীবন কাটলো। 2011-তে আমি প্রেগনেন্ট হই। শ্বশুরবাড়ি বাপের বাড়ির সবাই খুবই খুশি। আমার হাজবেন্ডও খুব খুশি হন। 4 মাসে আমার প্রচুর ব্লাড যেতে শুরু করলো। ডাক্তারের কাছে গেলাম, সে বেড রেস্ট দিল। চলে এলাম বাপের বাড়ি একেবারের জন্য। বেবি হওয়ার পরে যাব এই প্ল্যান করেই চলে গেলাম। আমাদের বাড়িতে আমি, আমার মা আর ছোট ভাই। আর ছোট ভাই ক্লাস 10-এ পড়তো তখন। আর বড় ভাবি, এই নিয়ে আমাদের সংসার। আমার বাবা নাই। ছোট ভাই হওয়া 3 বছর পরেই আমার বাবা মারা যায়। সেই থেকে বড় ভাই আর মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেন। বড় ভাইয়া নৌবাহিনীতে জব পায়। সেই থেকে আমার মায়ের কষ্ট ঘুচালো। মা বয়স্ক ছিল, তাই ভাবি বাড়িতেই থাকতো। ভাবি খুবই মিশুক ছিল, যে কোনো মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারতো। আমি বেড রেস্টে যাওয়ার পরে আমার স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়া আমার নিষেধ ছিল। একেবারেই কাছে যাওয়া যাবে না। বর এই নিয়ে প্রথম প্রথম খুব একটা ঝামেলা করেছে, বাট তারপরে লক্ষ্য করলাম সে ভালোই আছে। পাশে শুয়ে থাকলেও আমার দিকে আর তাকাচ্ছে না, আমার গায়ে হাতও লাগাচ্ছে না। এমন একটা অবস্থা হয়ে গেল। আমি ভাবলাম হয়তো ডাক্তার নিষেধ করেছে তাই দূরে দূরে থাকছে, বাট এটা ব্যাপার না। দিন যত যাচ্ছে বরের অবহেলা যেন ততই বাড়ছে। আগে রাতে বাসায় আসতো, আর এখন আসরের আজানের পরপরই বাসায় আসে। আর আমার ভাবির সাথে খুব একটা অন্যরকম সম্পর্ক। আগেও ভালো সম্পর্ক ছিল, যেহেতু ভাবি অনেক মিশুক ছিল তাই। বাট এখনকার রিলেশনটা চোখে পড়ার মতো। সন্দেহ করিনি কখনো, কারণ ভাবি অনেক ভালো মনের মানুষ ছিল এবং এতদিনে তার কোনো খারাপ কিছু আমার চোখে পড়েনি। একদিন ভোররাতে ঘুম ভেঙে যায় আমার। উঠে দেখি আমার স্বামী আমার পাশে নেই। আমিও ধীরে ধীরে উঠলাম। উঠে দেখি সিঁড়ির উপর বসে বসে ফোন টিপছে সে। বলল ঘুম আসছিল না তো, তাই উঠে আসলাম। একদিন ওর গেঞ্জি খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। পরে ভাবি এনে দিল তার রুম থেকে। আমিও ভাবলাম হয়তো ভাবি কাপড় আনার সময় তার কাপড়ের সাথে এনেছে, তাই তার রুমেই ছিল। তারপর স্কুল থেকে বিভিন্ন সময় কিছু প্রয়োজন হলে ভাবির নাম্বারে কল দিত। ভাবি এসে আমাকে বলতো। আরেকদিন আমার বর ভাবির নাম্বারে কল দিয়েছে, আমি পাশে, তাই ভাবি আমাকে ফোনটা দিল। আমি কথা বলতেছি আর ভাবি উঠে অন্য রুমে গেল। কি যেন মনে করেই হঠাৎ ভাবির ফোনে ইনবক্সে গেলাম। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ইনবক্সে দেখি আমার বরের মেসেজ। একটা মেসেজ এমন ছিল, কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার? এখন না পারছি তোমাকে বুকে নিতে, আর না পারছি ঘুমাতে। এই মেসেজ দেখে আমি মাটির নিচে ঢুকে যাব নাকি পানিতে ঝাঁপ দিব বুঝতে পারছি না। হাত পা যেন থরথর করে কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল মিনিটের মধ্যে আমি পাথর হয়ে গেছি। ভাবতেছি এটা কিভাবে সম্ভব। আবার মেসেজটা পড়ছি, বারবার নাম্বারটা মিলাচ্ছি, বাট একই জিনিস চোখের সামনে, কিন্তু সত্যিটা আমি মেনে নিতে পারছি না। এটা কোনোভাবেই যে মেনে নেওয়া যায় না। আবার প্রেশার বেড়ে গেল, শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। মা চিৎকার দিয়ে বলছে আমার মেয়েটা কেমন জানি করতেছে। তোমরা কে কোথায় আসো, সবাই আসো। মায়ের প্রতিটা কথা কানে যাচ্ছে, কিছু যে বলবো সেই শক্তি যেন আমার নেই। ভাবি আশেপাশে সবাই আসলো। কিছুক্ষণ পরে কথা বলতে পারলাম। বড় শুনে তাড়াতাড়ি বাসায় আসলো। ততক্ষণে আমি কাউকে কিছু বললাম না, শুধু চোখের পানি পড়ছে আর হাত পা কাঁপছে। ভাই অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, একা ইনকাম করে, আর বিয়েতেও অনেক খরচ হয়েছে। এরপর এমন কিছু যদি শুনে ভাই, আমার মা, সবাই মরে যাবে। আমি খুব আদরের, এই ব্যাপারগুলো কেউ মেনে নিতে পারবে না। রাতে আমার বর বলল, কি ব্যাপার, হঠাৎ করে কি হলো তোমার? সকালে তো সব ঠিক ছিল। আমি কথা না বলেই অন্যদিকে ফিরে শুয়ে আছি। আমার মাথায় হাত দিচ্ছে। তখন আরো বেশি যেন ঘৃণা লাগছিল আমার। কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেলাম। রাত 2টা 3টা হবে তখন। তখন দেখি আমার বর আমার পাশে নেই। আমি উঠে টর্চ নিয়ে বাইরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার জন্য সাউন্ড আসছে। কাছে গেলাম, শব্দ নাই। হয়তো ফোনে কথা বলতেছিল।
বাট আমাকে দেখে ফোন কেটে দিছে। সেদিনের মতো সব গেল। আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না। কত বোকা ছিলাম আমি, নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করেছি। আমি চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরেই ফেলবে, মানুষ খারাপ ভাববে, ছেলে মানুষের হয়তো এমন কিছু করার অধিকার আছে, তাই করেছে, সব ঠিক হয়ে যাবে। দিন যত যায় তাদের লীলা খেলা যেন ততই সবার নজরে আসতেছে, বাট কেউ তেমন ভাবে মুখ ফুটে বলছে না। এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে, তো মা বলছে আমার ছোট ভাই তাকে দিয়ে আসবে, বাট ভাবি কিছুতেই মানছেন না, তিনি একাই যাবেন। আর আমাদের গ্রামের নিয়ম, বউরা বাপের বাড়ি একা কখনোই যায় না, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কেউ নিয়ে যায়। বরাবর ছোট ভাই নিয়ে যেত, বাট ছোট ভাইকে সাথে নিল না। এদিকে সারাদিন আমার বরের কোনো খোঁজ নাই। ফোন দিলাম, বলে মিটিং আছে, রাত হবে বাসায় যেতে। আমার মন যেন কিছুতেই মানছে না। ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথে আছেন তিনি। ছোট ভাইকে স্কুলে পাঠালাম সন্ধ্যায় একটু আগে, যেহেতু স্কুল আমাদের বাড়ির কাছেই। ভাই এসে বলল, আপু আজ নাকি দুলাভাই স্কুলে যায়নি, ছুটি নিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। প্রেগনেন্সি টাইমে এত পেইন আর নিতে পারছিলাম না। দিন দিন প্রেশার বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ভাবলাম আজ একটু ধরা দিতেই হবে। তারা হয়তো ভাবছেন তাদের লীলা খেলা কেউই জানে না। রাত 9টা বাজে, কারো কোনো খবর নেই। বাড়ির পাশের এক প্রতিবেশী, আমাদের দুঃসম্পর্কের দুলাভাই হয়, তিনি বাড়িতে এসে বলতেছে যে আমার মায়ের কাছে কাকিমা সাথীর জামাইকে নিয়ে কি তোমার ছেলের বউ শহরে গেল নাকি? আমার মা বয়স্ক, গ্রামের সহজ সরল মানুষ, সে বলে না না, তুমি যেন কাকে দেখেছো, বৌমা একা একাই বাড়িতে গেছে। আমার আর বোঝার বাকি রইল না। আমার ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে, দিদি, ও আমাকে দিদি বলে ডাকে ছোট থেকেই। একটা কথা বলবো? আমি বললাম বল। বললে বকা দিবা না তো? আমি বললাম কিছুই করব না, তুই বল। ভাই বলল, দুলাভাই আর ভাবি যেন কেমন কেমন করেন, আমার ভালো লাগে না। দুলাভাই শুধু ভাবির দিকে তাকিয়ে থাকে, আরো অনেক কিছু। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তার মানে আমার ভাইটাও বুঝতে পেরেছে তাদের আচার আচরণ। ওর চোখ থেকে পানি পড়ছে আর বলছে, দিদি তুমি কষ্ট পেলে খুব কান্না আসে আমার, তুমি এখন আর ভালোবাসো না আমাকে, তুমি সারাদিন আমার সাথে কথাও বলো না, আমার পড়া ধরো না, এইগুলো আমার একদম ভাল লাগে না। বাবা মারা যাওয়ার পর আমার ছোট ভাইয়ের সব থেকে প্রিয় মানুষ ছিলাম আমি। ওকে খাইয়ে দেওয়া, পরিয়ে দেওয়া সব আমিই করেছি। অথচ এখন এই মানসিক প্রেসারে ওর সাথে কথা বলা পর্যন্ত আমি অফ করেছি। নিজের কাছে তখন নিজেকেই খারাপ লাগলো। কার জন্য আমি আমার আপনজনদেরকে কষ্ট দিচ্ছি? ভাইকে বুঝালাম আমি অসুস্থ, তো তাই এমন করছি, আবার সব ঠিক হয়ে যাবে। আর দুলাভাই ভাবিকে নিয়ে এমন বলতে নেই, তাদের সম্পর্ক ইয়ার্কি মশকরি করার। তাই তারা এমন ভাবে কথা বলে, তাকায়, আর কিছুই না। রাত 1টায় তিনি বাসায় আসলেন। দেখেই মনে হয় চুরি করে এসেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে। মা উঠে ভাত দিল। ভাত খেলেন না, তিনি নাকি খেয়ে এসেছেন কোন স্টুডেন্টের বাসা থেকে। আমিও খাটের উপর বসে আছি। আমাকে বারবার লাইট অফ করে ঘুমানোর জন্য বলতেছে, বাট আমি আজ ঘুমাবো না, তাকে কিছু বলবো, তাই সুযোগ ফুটছি। তার একটা গুণ আমার ভালো ছিল, এই পর্যন্ত যাই করেছে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। হয়তো আমি করিনি, তাই সেও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি তার ফোনটা হাতে নিলাম আর বললাম, কোন স্টুডেন্টের বাসায় খাইছেন, তাকে কল দেন তো। আপনি করে বলতাম, অনেক সিনিয়র ছিল তো তাই। আমার কথা শুনেই যেন তার মাথা ঘুরে গেল। বলতেছে, এত রাতে ফোন দেওয়া ঠিক হবে না, সকালে দিও। সে হয়তো ভেবেছে আমি ঠান্ডা মানুষ, এইসব নিয়ে আর কথা বলবো না। আমি আর কথা না বলে শুয়ে পড়লাম। কাঁদছি শুয়ে শুয়ে, কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল। তিনি বললেন, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? শরীর খারাপ কিনা তোমার? বারবার জিজ্ঞাসা করছে। আমি প্রচন্ড পরিমাণে কাঁদছি আর বলছি, আমার ভাইদের মান সম্মান আপনি খায়েন না। আমার কিছু হলে আমার ভাইরা শেষ হয়ে যাবে। সে তো অবাক, বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে বলো, খুলে বলো আমাকে। তখন বললাম, আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনার মনে যদি কিছু থেকে থাকে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করুন। আল্লাহ এটা সহ্য করবে না। এতিমের উপর অত্যাচার আল্লাহ মেনে নিবে না। আপনার পায়ে পড়ি আমি, আপনি আমার পরিবারের শান্তি এইভাবে কেড়ে নিয়েন না। এভাবে কাঁদছি আর বলেই যাচ্ছি, কি বলবো, কিভাবে সব বলবো, তখনও আমি বুঝে উঠতে পারিনি। পরের দিন সকালে শাশুড়ি ভাসুরের ছেলে মেয়েরা আমাকে দেখতে আসলো, অনেক কিছু নিয়ে আসলো। তারা সবাই আমাকে খুব বেশি ভালোবাসে। বড় খুব বেশি আমাকে ভালোবাসে। আমার বড় তাদের সবার সাথে খুব ভালো ব্যবহার করছে। বিকালে সবাই বসে আছে, এর মাঝে ভাবি বারবার ওর ফোনে কল দিচ্ছে। আমি হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে রেখে দিলাম। ভাবি ভাইয়া ভাইয়া করে করেই যাচ্ছে। অনেকক্ষণ পর আমি হ্যালো বললাম, উনি কেটে দিল। বরার সেদিন বাইরেও যায়নি, আর কথাও হয়তো বলেনি। ভাবি রাত 9টার দিকে আবারও কল দিল, উনি রিসিভ করলো না।
আমি শাশুড়িকে বললাম, আপনার সাথে আমি বাড়িতে চলে যাব, ওইখানেই ডেলিভারি করাবো। শাশুড়ি তো ভীষণ খুশি, কিন্তু আমার মা তো কিছুতেই যেতে দিবে না এই অবস্থায়। বর হয়তো বুঝতে পেরেছে আমি তার কুকীর্তি বুঝতে পেরেছি, তাই সে সেদিন রাত থেকেই স্বাভাবিক আচরণ করছে, বাহিরে থাকে না, সকাল সকাল একদম বাসায় চলে আসে, আমাকেও অনেক বেশি টেক কেয়ার করে। হয়তো আমি তাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। আমিও ভেবেছিলাম যে সবার মান সম্মান ঠিক রেখে এর একটা ফয়সালা হোক, ঠিক তাই হয়েছে, এটাই ভেবেছি। 10 দিনের মতো ভালোই কাটলো। এর মাঝে ভাবি আমার ফোনে কল দিয়ে বলতেছে ছোট ভাইকে পাঠানোর জন্য, খুব রাগী কণ্ঠে কথা বলতেছে। আমিও বললাম, একা যখন যেতে পারছেন একাই আসেন, আবার ওর কেন যেতে হবে? ও মা, সকাল হতে না হতেই উনি হাজির, রাগী রাগী মুডে আমার বরের দিকে তাকাচ্ছে। বুঝতে পারলাম এতদিন হয়তো কথা বলেনি, তাই রাগ দেখাচ্ছে। আমার বর ভাবিকে পাত্তা দিচ্ছে না, এখন আর চোখাচোখি করছে না। স্কুল থেকে এসে আমার রুমে ঢুকছে আর বের হয় না। এদিকে ভাবি তো একদম জ্বলে পুড়ে একাকার হয়ে যাচ্ছে। একদিন বিকেলে আমরা শুয়ে আছি, ভাবিও আসলো, এসে বলতেছে, সাথী, আমার কিচ্ছু ভালো লাগছে না, হয়তো বেশি দিন আর বাঁচবো না। আমি শুনে হেসে দিলাম, বললাম, আপনার শরীরে কিছু হয়নি, আপনার মনের রোগ হয়েছে, ভাইয়াকে আসতে বলেন। ও মা, উনি বলে তোমার ভাইয়া কি সব অসুখ সারাতে পারবে নাকি? আমি যেন কিছু বুঝেও না বুঝার ভান করি। আমার বর তার কথা শুনছে না, তিনি এক মনে ফোন টিপেই যাচ্ছে। এভাবে বেশ কিছুদিন ভালোই চলতে লাগলো। আমি প্রতি মাসে ডাক্তারের সাথে চেক আপে যেতাম, আমার ছোট ভাই নিয়ে যেত। আর শহরে হসপিটালের কাছে আমার ছোট ননদের বাড়ি, তাই ওই ছোট আপু সাথে থেকে ডাক্তার দেখিয়ে দিত। আমাদের বাড়ি একদম গ্রামে, শহরে যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগতো। সেদিন ডাক্তারের কাছে অনেকগুলো ওটি ছিল, সবগুলো সিরিয়াস রোগী ছিল। আমাকে দেখতে দেখতে প্রায় রাত 9টা বেজে যায়। তাই ননদ বলল, আজকে আমার বাসায় থেকে যাও, কাল বাড়িতে যেও, আর এত রাতে গাড়িও পাবে না। আমার মনে সায় দিচ্ছিল না, কিন্তু কেন জানি আমার মনটা খুব ছটফট করতে লাগছিল বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কোনো উপায় নাই। তাই আমি থেকে গেলাম। সারা রাত একটা ফোঁটাও আমি ঘুমাতে পারলাম না। ভোর রাতে আমার বড় ভাই আমাকে কল দিয়েছে। ফোনে রিং শুনে কেমন যেন আমার কলিজার পানি একদম শুকিয়ে গেল। কেন জানি মনে হচ্ছে বিপদের সংকেত। ভাইয়া আমার সাথে খুবই নরম নরম কথা বলতেছে, বলল, তুই সকাল সকাল বাসায় যা, আমিও আজ বাড়িতে যেতে পারি। আমি বারবার বললাম, ভাইয়া বাড়িতে কোনো সমস্যা হয়েছে কি, আমাকে বলেন তাহলে। ভাইয়া আর কিছুই বলল না। আমি অসুস্থ, হয়তো কিছু ধার দেয় না, কিছু ধরা দেয়নি। আমার ছোট 2 ভাই বোন ছিলাম, বড় ভাইয়ের একটা অংশ। নিজে হাজার কষ্ট করে আমাদের কখনো কষ্টে রাখেনি বড় ভাই। বরকে কল দিলাম, সে রিসিভ করে বলতেছে, তুমি আমাদের বাড়ি নামো, এখন থেকে আমরা আমাদের বাড়িতেই থাকবো। আমার কিছু আর বুঝতে বাকি রইল না যে বাড়িতে কোনো একটা অঘটন ঘটেছে। সকাল সকালে আমি চলে আসলাম, আমার বর স্কুলে, বাড়ির সবকিছুই খুবই স্বাভাবিক। ভাই পরের দিন বাড়িতে আসলো, ভাবির সাথে কথা বলছে না, মনও ভালো নেই, মন মরা হয়েই আছে। আমি বারবার জানতে চাইলাম, কিছুই বলে না। পরে পাশের বাড়ির সেই দুলাভাই এসে ভাইকে ডেকে নিয়ে গেল। পাশের বাড়ি বলতে আমাদের বাড়ি আর দুলাভাইদের বাড়ির মাঝখানে একটা পুকুর। রাতে ভাই আর ভাবি তুমুল ঝগড়া, কেউ কারোর সাথে থাকবে না, ইত্যাদি ইত্যাদি। মা ভাইকে চর মারলো, বকাবকি করে থামালো। ভাবি তো চিল্লাপাল্লা করে একদম এলাকার মানুষ সব একাকার করে ফেলেছে। আমি এর মাঝে কিন্তু কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না যে কি হয়েছে, কি কাহিনী। মা ওই ধুলা ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছে যে কি হয়েছে। কি বলছো তুমি? আমার ছেলে কেন এমন করবে? দুলা ভাইয়ের কথা শুনে আমি একদম শকড হয়ে গেছি। সে নাকি পরশুরাতে ভাবিকে আর আমার বরকে হাতে নাতে ধরেছে পুকুর ঘাট থেকে। পুকুরে সিঁড়ি বাঁধানো ছিল, সেখানে সবাই বসতো, আর রাতে ওইখানে বসেই আমার বর কথা বলতো। পরে নাকি ভাবি ওই দুলাভাইয়ের পায়ে ধরেছে, কাউকে না বলার জন্য। দুলাভাই তখনই আমার ভাইকে সব ফোন করে বলে দিয়েছে। এগুলো শুনে আমি একদম চুপচাপ হয়ে বসে পড়ি। সবাই আমাকে দেখছে, আমাকে নিয়ে ভয় পাচ্ছে, আমার যদি কিছু একটা হয়ে যায়। কিন্তু এই কুকর্ম তো সবার আগে আমার চোখেই পড়ে। গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো, খুব নরম ছিলাম আর খুব মিশুক ছিলাম আমি। দুলাভাইয়ের বউ, ওই আপুর বেবি হওয়ার আগে আমি ওনার সব কাজ করে দিতাম। সেই থেকে ওনারা আমাকে অনেক বেশি আদর করত, আমাকে তারা বোনের মতোই দেখতো। দুলাভাই আরো বলে দিয়েছিল যে সেদিন শহরের একটা হোটেলে, মানে আবাসিক হোটেল থেকে বের হতে দেখেছে তাদের দুইজনকে। সবাই সবকিছু জানার পরে সিদ্ধান্ত হলো ভাবির পরিবার আর আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই এক জায়গায় বসবে। সবাইকে ডাকা হলো, সবাই বসলো।
তাদের সিদ্ধান্ত হলো আমি যতদিন বাপের বাড়িতে থাকবো ততদিন ভাবি তার বাপের বাড়িতে থাকবে। ভাবিকে তার মা বাবা নিয়ে গেল এবং আমার কাছে ক্ষমা চাইলো। আর একটা কথা, ভাইয়া সবার সামনে বারবার বলছিল সে ভাবিকে ডিভোর্স দেবে। যত টাকা কাবিন ছিল ঠিক তাই দিয়ে কিন্তু তার বাবা মা হাতে পায়ে ধরে আরেকটা সুযোগ চাচ্ছিল। বড় আমার কাছে অনেক কান্নাকাটি করে, পায়ে ধরে ক্ষমা চাইলো, জীবনে আর কোনোদিন এমন হবে না। আগের মতো সব ঠিক হলেও মন থেকে কোনো কিছুই যেন মেনে নিতে পারছিলাম না। তারপরেও কিছু করার ছিল না, যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর আমার বাবা নেই। আমাদের পজিশনের মেয়েদের অনেক কিছু মেনে নিয়ে বেঁচে থাকতে হয়। আমাদের পরিবার থেকে, পারিপার্শ্বিক পরিবেশ থেকে শেখানো হয় ছেলেরা অনেক কিছু করতে পারে, তারা ইচ্ছা করলে বউ বাচ্চা রেখে অন্য মেয়েদের সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে পারে। আর এই সব কিছু মেনে নিয়ে আমাদের মতো পরিবারের মেয়েদের সংসার নামক জেলখানায় বন্দী হয়ে থাকতে হয়। হ্যাঁ, এটাই নিয়ম। আমিও তার ব্যতিক্রম নই, তাই আমাকেও তার সবকিছু মেনে নিয়ে সংসার করতে হয়েছিল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমার প্রেগনেন্সি টাইম 9 মাসে পা দিল। হঠাৎ একদিন প্রচুর হাতটা ফুলে গেল আর আমি খুব মোটা হয়ে গিয়েছিলাম। 23 থেকে 25 কেজি ওয়েট আমার বেড়ে গিয়েছিল। 9 মাস 18 দিনের দিন হাত পা মুখ ফুলে একদম ডাবল হয়ে যায়। আমার প্রেশার বেড়ে শ্বাসকষ্ট শুরু হয়। তখন সবাই মিলে আমাকে হাসপাতালে নেয়। ডাক্তার সব চেক আপ করে সিজারের কথা বলে। অতিরিক্ত প্রেশার বাড়ায় সিজার করতেও পারছিল না। 2 দিন হসপিটালে থাকার পরে অবশেষে 3 দিনের দিন আমার সিজার হয়। সেদিন ছিল আমার লাইফের সব থেকে খুশির দিন। দিনটা ছিল শুক্রবার, তাই ভাবছিলাম তখন হাজবেন্ড পাশেই থাকবে, কিন্তু সারাদিনে তাকে দেখতে পাইনি। সিজার হয় বিকেলে 3টার দিকে। রাতে আমাকে বেডে দেওয়া হয়। কন্যা সন্তানের মা হলাম। মেয়ের মুখ দেখে সব কষ্ট ভুলে যাই এত মাস ধরে এত কষ্ট করেছি সেই দিনগুলো। মনে হচ্ছে সুখের দিন ধরা দিয়েছে। হসপিটালে আসার পর প্রথম দিন বর ছিল, তারপর আর তার মুখ দেখার সৌভাগ্য হয়নি। তার বাড়ির সবাই ছিল, শুধু তার অভাবটা থেকে গিয়েছিল বুকের এক পাশে। মা বাবা হওয়া যে এত সহজ নয় সেটা তাকে বোঝানোর জন্য আমি আগে থেকেই বলেছি আমার ডেলিভারি টাইমে আমি সবসময় তাকে পাশে চাই। সেও কথা দিয়েছিল পাশে থাকবে, বাট সে তার কথা রাখতে পারেনি। অনেক রাত হয়ে যায়, দরজা খোলার আওয়াজ পেলেই আমি ঘুরে তাকাই। এই বুঝি সে আসলো, এই বুঝি আমার মেয়েকে এসে সে কোলে নিয়ে আদর করলো। না, আমার ধারণা শুধু ভুল। রাত আনুমানিক তখন 12টা, সঠিক না, কারণ তখন ফোন ছিল না আমার কাছে টাইম দেখার জন্য। মায়ের ফোনে কল আসলো, বড় ভাইয়া ফোন দিয়েছে। মা কথা বলতে বলতে বাইরে যায় আর রুমে আসে না। মাকে ডাকার জন্য শাশুড়ি যায়, সেও আর আসে না। কি আজব, যে যায় সে একেবারে যায় আর ফিরে না। প্রায় 30 মিনিট পরে তারা আসে, দুজনের চোখেই পানি। মহিলা মানুষ তো কিছু একটা লুকোতে চাচ্ছে কিন্তু লুকাতে পারছে না। মা বলে তোর ভাইয়া রওনা দিয়েছে, সকালের ভিতরে চলে আসবে। সকালবেলা ভাইয়া আসে, ছোট ভাই আসে, মেয়েকে খুব আদর করে। মেয়েকে কোলে নিয়ে বড় ভাই কেঁদে দেয়, জোরে জোরে কাঁদছে আর বলতেছে আমার ছোট মা এটা, আমি বেঁচে থাকতে আমার ছোট মাকে কোনোদিন কষ্ট পেতে দিব না। আমার হাত ধরে বলে যে তোকে সুখ দিতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করিস, মাফ করিস বোন। ভাইয়ের কান্না দেখে সবাই কাঁদে, আমিও কাঁদি। বারবার বলি কি হয়েছে ভাইয়া, আমাকে বলেন। আপনি আমাদের জন্য যা যা করেছেন তা কোনো ভাই করতে পারে না। এভাবে সারাদিন যায়, আমি শুধু একজনকে খুঁজি, তার জন্য ছটফট করি, তবুও তাকে দেখতে পাচ্ছি না। তখন মাকে বলি মা আপনার জামাই আসলো না কেন, তাকে ফোন দিয়ে আসতে বলেন। শাশুড়ি বলে মেয়ে হয়েছে সেজন্য মনে হয় রাগ করেছে, বাসায় গেলে মেয়ের মুখ দেখলে দেখবো সব ঠিক হয়ে যাবে। আমি বলি আমার মেয়ে হবে তা তো আগে থেকেই জানতো, তখন তো খুশি ছিল। আমার ভাই চিৎকার করে উঠে বলে আর একবার তুইও জানোয়ারের নাম মুখে নিবি না, তোকে আর জানোয়ারের কাছে দিব না। শাশুড়িকে বলে আপনি চলে যান, আপনার বাড়ি থেকে যেন আর কেউ না আসে। আমার বোন আর আপনাদের বাড়িতে যাবে না, কোনো সম্পর্ক নাই আমার আর আপনাদের মাঝখানে। আমি অবাক হয়ে যাই, কি আশ্চর্য, ভাইয়া হঠাৎ রিয়েক্ট কেন করতেছে? ভাইয়া তো এমন কারোর সাথে করে না, এখন কেন এরকম ব্যবহার করছে? অবশেষে 2 দিন পরে আমি আমার মেয়ের বাবার খবর পাই। আমার ডেলিভারির দিন থেকে আমার বর আর ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে সবাই বুঝতে পারছেন, হ্যাঁ আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে তারা নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। একটাবার চিন্তা করেনি যে বাচ্চাটার কথা, একটাবার মেয়েটার মুখ দেখে যেতে পারতো, মুখটা দেখলে ঠিক থেকে যেতে পারতো। মেয়েটা তো আর আমার একার ন, তাই না? মেয়েটা হচ্ছে তার নিজের রক্ত। ঠিক কোথাও একটা টান পড়তো, আমি পাগলের মতো হয়ে যায়। মাত্র 2 দিন হলো এত বড় অপারেশন থেকে উঠলাম, তার আগে এত বড় পেইন আমি কিভাবে মেনে নিব? এত নাম ডাক পরিবার সম্মান কারো কথা ভাবলো না। শুনেছি মানুষ যখন পাপ করে তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়, তার বেলাতেও তাই হয়েছে। আর 10 জনের মতো তো তার জীবন নয়, সে একজন স্কুল শিক্ষক, আর শিক্ষক মানে 10টা জীবন গড়ার কারিগর সে।
10টা ছেলে মেয়ের আইডল সে, বাট সে এভাবে এসব করবে এটা ছিল আমার কল্পনারও বাইরে। এসব কিছু ভাবতে ভাবতে আবার প্রেশার বেড়ে যায়, অসুস্থ হয়ে যায় আমি। হসপিটালে নিয়ে অক্সিজেন দেওয়া হয় আমাকে। হসপিটালে 1 সপ্তাহ থাকার পরে বাড়িতে আসলাম। আমি তখন পাগল পাই, এতদিনে এত কিছু মেনে নিয়েছি, ভেবেছিলাম যাই করেছে ভুল করে করেছে, বাট পালিয়ে যাওয়ার কথা তো আমি ভুলে কল্পনাও করিনি। মেয়ের দিকেও খেয়াল রাখতে পারছি না, দিনরাত কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছিলাম। কত রাত যে না ঘুমিয়ে কাটাইছি তা আমি আর আমার আল্লাহ জানেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ যে গল্পটি শুনলেন এটি ছিল একটি আপুর জীবনের গল্প। আপনারা যদি উৎসাহ করেন, আপনারা যদি বেশি বেশি কমেন্টস করেন, তাহলে অবশ্যই গল্পটির দ্বিতীয় পর্ব আপনাদের কাছে শেয়ার করব। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন।